দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ। কেরানীগঞ্জ, সন্দ্বীপ ও যশোরে সহিংসতায় শিশুসহ নিহত 5। ওইখানে আমি ছেলে নয় দাঁড়ানো, ছেলেটা আর কি ছুটে একটু ফাঁকে গেছে, এর ভিতরে ওরা গোলাগুলি শুরু করতেছে। এই আল্লাহ মাতালি গোলাগুলি করে চলে গেছে গা, দিয়ে আমার ছেলে নিচে পড়ে গেছে গা। হঠাৎ করে আমরা এখান থেকে যাওয়ার পথে আফজাল আমাদের পিছনে ছিল, একটা গুলি শব্দ হয়েছে। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি যে আফজাল মাটিতে লুটে পড়ছে, তার পায়ে গুলি লাগছে। ভোট বানচাল সহ ভোট ছিনতাইয়ের চেষ্টা করে এবং প্রচুর বোমা নিক্ষেপ করে। ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া $46,30,000 ফিলিপিন্স কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং, জানিয়েছে দেশটির গণমাধ্যম। দুর্নীতির মানসিকতা দূর করতে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্য দূর করার ঘোষণা। দেশে এখন গণতন্ত্র নেই, মন্তব্য বেগম জিয়ার। সংঘাতের পথ ছেড়ে সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান। তনু হত্যার বিচার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ। খুনের আলামত নষ্ট করতে পারে আশঙ্কা মানবাধিকার কমিশনের। এবং কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভারের একাংশ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 16, আহত বেশ কয়েকজন। যান চলাচল বন্ধ। ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, জাল ভোট ও ভোট বর্জন সহ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে 639টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী সহিংসতার মাঝে পড়ে কেরানীগঞ্জে এক শিশু ও যশোরে এক চানাচুর বিক্রেতা আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া চট্টগ্রামের সন্দ্বীপে 2 প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে 3 জন মারা গেছেন। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর চাচরা ইউনিয়নের ভাতুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় বোমা বিস্ফোরণে এক চানাচুর বিক্রেতা নিহত হন, আহত হন আরো 2 জন। অন্যদিকে নোয়াপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় হাসান আলী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ভোট বানচাল সহ ভোট ছিনতাইয়ের চেষ্টা করে এবং প্রচুর বোমা নিক্ষেপ করে। আমরা ডিউটিরত পুলিশ আমরা প্রতিহত করি। বৃহস্পতিবার সকাল 10টার দিকে হযরতপুর ইউনিয়নে মধুরচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 পক্ষের সংঘর্ষ হয়। এ সময় 10 বছরের শিশু শুভ কাজী সহ 5 জন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় শুভ। আল্লাহ মাতালি গোলাগুলি করে চলে গেছে গা, দিয়ে আমার ছেলে নিচে পড়ে গেছে গা। এই জিনিসটা আমরা সুস্থ বিচার, যে আর কোনো মার কুল যেন খালি না হয়। দুর্বৃত্তের গুলিতে শিশু বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, প্রতিমধ্যে সে নিহত হয়েছে। আমি এইটা ফাইন্ড আউট করে সেই অরিজিনাল অপরাধী কালপিট এদেরকে আইনের আওতায় আনবো। নোয়াখালী সিরাজপুর এবং রামপুরা ইউনিয়নের আলাদা 2টি কেন্দ্রে ঢুকে পোলিং অফিসারদের মারধর করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের সদর উপজেলায় জেএমজি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় আহত হন 3 জন। এ সময় খবর সংগ্রহ করতে গেলে সময় টিভির প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। ভোলার রাজাপুরে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন এনটিভির জেলা প্রতিনিধি। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরো অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একটা গুলি শব্দ হয়েছে। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি যে আফজাল মাটিতে লুটে পড়ছে, তার পায়ে গুলি লাগছে। চাঁদপুরে হাইমচরের চরভৈরবী ইউনিয়নে আজিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ভোট কেন্দ্র স্থগিত করা হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, মাদারীপুর, মানিকগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি স্থানে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাজাহান, সময় সংবাদ। দেশের 47 জেলার 639টি ইউনিয়ন পরিষদের শেষ হলো নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে এখন চলছে ভোট গণনা। যে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদের
রিপোর্টার রাশেদ লিমন, শেখ জায়েদ এবং ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনভর ঝুম বৃষ্টির মাঝেই মুন্সিগঞ্জের 2 উপজেলার 18টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন ভোটাররা। নির্বাচন পরবর্তী যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত আছে পুলিশ, র্যাব, বিজিবির যৌথ বাহিনী। আমার তো আকুল ইউনিয়নে খুব সুন্দর পরিষ্কার সুন্দর ভোট ভালো হয়েছে, খুব ভালো ভোট হয়েছে, নিরাপদ হয়েছে, কোনো শান্তি কোনো জাতের গন্ডগোল নাই। সকালে গাজীপুরের কালীগঞ্জে ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের লম্বা লাইন। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এদিকে নির্বাচন শেষে পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোনো ঝামেলা নাই, কোনো মারামারি নাই, কোনো ইয়ে নাই। ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে একটা আমেজটা লক্ষ্য করা গেছে। আমাদের গণনার কাজ চলছে, ইনশাল্লাহ আমরা গণনা শেষ করে এখানে ফলাফল ঘোষণা করব। চট্টগ্রামের কেন্দ্রগুলোতে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপে এ জেলার 3টি উপজেলার 30টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরেশ্বরাইতে কোনো গোলযোগ হয়নি। সীতাকুণ্ড আরো 2-1টি কেন্দ্রে টুকটাক গন্ডগোল হয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফোর্স নিয়ে সেগুলি দমন করেছে। এই ঝামেলাগুলো বাহিরে তারা করতে চেষ্টা করছে। উৎসাহী ক্যান্ডিডেট তার সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রের উপর যদি কোনো প্রভাব পড়ে নেই। একই অবস্থা সিলেটেও। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হয়। ভোটার ও প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ময়মনসিংহের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসারের পাশাপাশি দায়িত্ব পালন করছে র্যাবের স্ট্রাইকিং ফোর্স। দ্বিতীয় ধাপে জেলার 2টি উপজেলায় 20টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 115 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুষ্ঠুভাবে হয়েছে, আমরা অনেক ফলাফলের আশা আছি। আমাদের এই কেন্দ্রে কোনো সমস্যা হয়েছে না, এরকম ঝামেলা হয়েছে না। আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে যথেষ্টভাবে। সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন আমরা ভোট গণনার কাজ চলছে, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের ভোট গণনা সম্পন্ন হবে। এছাড়া রংপুর, কুমিল্লা, জামালপুর সহ দেশের 47টি জেলার 639টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নির্বাচনের বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিরপেক্ষভাবে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দৃষ্টিতেও বিষয়টি কঠোরভাবে দেখার জন্য বলা হয়েছে। প্রথম পর্যায়ের নির্বাচনে যেসব ভোট কেন্দ্রে বেআইনিভাবে ব্যালটে সিল মারা হয়েছিল, সেসব সেন্টারে যে প্রতীকে সিল মারা হয়েছিল সেসব প্রতীকের প্রার্থীর বিরুদ্ধেও থানায় মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। প্রতিটি ব্যবস্থায় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে করে এ ধরনের। দর্শক, নির্বাচনের বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের নাগরী ইউনিয়নে আছেন রিপোর্টার শেখ জায়েদ এবং ময়মনসিংহের তারাকান্দা ইউনিয়নে আছেন রিপোর্টার হারুন রশিদ। ভোট গণনার খবর জানতে প্রথমেই যাচ্ছি শেখ জায়েদের কাছে। জায়েদ, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলে কয়েকটি ইউনিয়নে কিছু। আচ্ছা, আমি আছি রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কালীগঞ্জের নাগরী ইউনিয়নে। এখানে হচ্ছে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে একরকম উত্তেজনা সৃষ্টি হয়েছে। যারা বিভিন্ন প্রার্থীর সমর্থক রয়েছেন তারা মূলত এখানে যে বিলম্ব হচ্ছে ফলাফল ঘোষণার, এতে একটু উত্তেজিত হয়ে পড়েছেন এবং আরো কিছু কারণ তারা বলছেন যে তাদের আশানুরূপ যে রেজাল্ট, যে ফলাফল, সেটি হয়তো তারা পাচ্ছেন না, সেজন্য তারা একটু উত্তেজিত হয়ে পড়েছেন। আমি যদি একটু এইদিকে দেখানোর চেষ্টা করি যে এখানে সমর্থকরা যে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে দ্রুত যেন ফলাফল ঘোষণা করা হয় এবং পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া হয়। আমরা আপনাদের আগে জানিয়েছিলাম যে নরসিংদীর এই কেন্দ্রটিতে যে নির্বাচনে 7 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ধানের শীষ, নৌকা এবং আনারস প্রতীকের প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে এখানে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। যে 7টি ইউনিয়নের ফলাফল সেগুলো এবং সবকটা ওয়ার্ডের ফলাফল পৌঁছানোর পর তারা চেয়ারম্যান পদপ্রার্থীর ফলাফল ঘোষণা করবেন।
আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেম্বার পদে হাত পাখা যিনি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি এগিয়ে আছেন, এমনটি জানানো হয়েছে এখান থেকে। তো ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে একরকম উত্তেজনাকর পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছে এই জায়গায়, এবং প্রার্থীরা অনেক বেশি উচ্ছ্বাস নিয়ে আসছেন, আবার কখনো উত্তেজিত হয়ে পড়ছেন। পরবর্তীতে এখানকার সব খবরাখবর আরো জানিয়ে দিব। এই মুহূর্তে ময়মনসিংহের তারাকান্দায় আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আমরা হারুনুর রশিদের কাছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা ভিড় করেছেন এবং তারা তাদের প্রার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহের তারাকান্দা। যে 20টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই সবগুলো নির্বাচনের যতগুলো কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রেই আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে ভোট গণনার কাজ শেষ হয়েছে, এবং সেই ভোট কেন্দ্র থেকে দুটি উপজেলায় যে দুটি নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুমে প্রিজাইডিং অফিসাররা ফলাফল নিয়ে আসছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা থানায় তারাকান্দার নির্বাচনের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে লোকজন আসছেন এবং এখানে কন্ট্রোল রুমে জমা রাখছেন, এবং এখানে যারা রিটার্নিং অফিসার রয়েছেন সেই রিটার্নিং অফিসাররা দেখতে পাচ্ছেন যে তারা ফলাফল গুলো কাউন্টিং করছেন, এবং কাউন্টিং সবগুলো কেন্দ্রের রেজাল্ট পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এখান থেকে আসলে আসার পর এখান থেকে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তো ইতিমধ্যেই বেশ কয়েকটি কেন্দ্রের ভোট নিয়ে কন্ট্রোল রুমে এসেছেন তারাকান্দার যে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তারা নিয়ে এসেছেন, এবং প্রিজাইডিং অফিসাররা এখানে গণনা করছে। তো আমরা একটা বিষয় জানিয়ে রাখছি যে এখানকার যারা রিটার্নিং অফিসার রয়েছেন এবং নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে একের পর এক কেন্দ্রে আসবে এবং এগুলো গণনা করা হবে, এবং যখন একটি ইউনিয়নের সবগুলো কেন্দ্রের ফলাফল এখানে আসবে ঠিক তখনই তারা আনুষ্ঠানিকভাবে সেটির ঘোষণা দেবেন। তো এখন পর্যন্ত এখানে আসলে কোনো ঘোষণা হয়নি বা কোনো কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়নি। তো আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখানে প্রায় 500-র উপরে ভোট কেন্দ্র রয়েছে এই তারাকান্দা উপজেলায় 10টি ইউনিয়নের। এখন পর্যন্ত 10 থেকে 15টি কেন্দ্রের ফলাফল এই কন্ট্রোল রুমে এসে উপস্থিত হয়েছে। সবগুলো কেন্দ্রের ফলাফল আসার পর এখান থেকে একে একে আসলে ফলাফল ঘোষণা করা হবে, এবং ফলাফল প্রাপ্তি সাপেক্ষে আমরা এই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিব। তো এই ছিল আসলে এখানে ভোট গণনার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনার খবরাখবর জানালেন গাজীপুরের নাগর ইউনিয়ন থেকে রিপোর্টার শেখ জায়েদ এবং ময়মনসিংহের তারাকান্দা ইউনিয়ন থেকে রিপোর্টার হারুনুর রশিদ। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে মহাসচিব হওয়ার পরে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সমস্ত প্রতিহিংসা বাদ দিয়ে, সমস্ত নির্যাতন বাদ দিয়ে, নিপীড়ন বাদ দিয়ে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানের সাড়া দিয়ে আলোচনার মধ্য দিয়ে অতি দ্রুত একটি নির্বাচন যেটা অবাধ ও সুষ্ঠু হবে, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে, এই ধরনের একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশের যে রাজনৈতিক সংকট চলছে সেই সংকটের অবসান করে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সারা বাংলাদেশে এখন একটা ত্রাসের রাজত্ব চলছে। আপনারা জানেন আজকেও একটি নির্বাচন চলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয় দফা। সেই নির্বাচনে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি কেরানীগঞ্জে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করে নির্বাচন পরবর্তী সহিংসতায় না জড়াতে প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন তিনি। দুটি জায়গায় যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তির জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 22টি কেন্দ্রে ভোট গ্রহণের ছোটখাটো ত্রুটি বিচ্যুতি, এটাই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার কোনো সুযোগ নেই। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হিসেবেই দাবি রাখতে পারে। দেখছেন সন্ধ্যার সময়।
শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। নতুন কানেকশন কেউ শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫-এর পর অবৈধভাবে যারা ক্ষমতায় ছিল তারাই উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি কর্মকর্তাদের মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বেতন বাড়ানো, পদোন্নতি সহ সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়িয়েছে। একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে সরকারি চাকরিজীবীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭তম প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেছেন ৭২৫ নবীন কর্মকর্তা। সমাপনী অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে এ সময় তাদের নির্দেশ দেন শেখ হাসিনা। জনগণের সেবা করতে হবে, কারণ ওই জনগণের অর্জিত অর্থ কিন্তু বেতন ভাতা সবকিছু আসে। আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যেন আমাদের কাজগুলি ধীর গতি না হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কারণ আইনের শাসন ছাড়া কোনো উন্নয়ন অগ্রগতি পায় না। যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিই সেগুলির জন্য দ্রুত সম্পন্ন হয়, যাতে অর্থনৈতিক উন্নয়নটা ত্বরান্বিত হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সব থেকে বড় যে জিনিসটা কর্মক্ষেত্রে, সেটা হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাস অর্জন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে একটি দক্ষ সিভিল সার্ভিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক সরকারগুলো গণমুখী সব উদ্যোগই বন্ধ করে দেয়। দুর্নীতির যে বিস্তার দেখছি, এটা মিলিটারি রুল যখন কোনো দেশে থাকে, তারা যখন ক্ষমতা দখল করে তখন দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দিয়ে এসে সেই দুর্নীতির উপরেই আশ্রয় নেয় এবং দুর্নীতির প্রসার ঘটায়। দুর্নীতিকেই তারা নীতি হিসেবেই গ্রহণ করে। আমাদের অর্থনীতি যতটা মজবুত হয়েছে, আমরা কিন্তু সকলের বেতন ভাতা বাড়িয়েছি। ১২৩ ভাগ বেতন আমরা বৃদ্ধি করে দিয়েছি। কেন দিয়েছি? যারা কাজ করবেন তাদের জন্য জব স্যাটিসফ্যাকশন থাকে, সংসারটা সচ্ছলভাবে যেন চালাতে পারেন, দুর্নীতির উপর যেন নির্ভরশীল হতে না হয়। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো এবং প্রশিক্ষণ সুবিধা বাড়াতে যত দ্রুত সম্ভব নতুন প্রকল্প নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রকল্প নেন যত। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশে চরম নৈরাজ্য বিরাজ করছে মন্তব্য করে রাজনৈতিক সংকট নিরসনের সংঘাতের পথ ছেড়ে সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানীতে ইসলামী ঐক্য জোটের সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার ডিজিটাল ডাকাতির মাধ্যমে জনগণের অর্থ লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলছে। ২০ দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্য জোটের জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেন বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে। এতে দলের নবনির্বাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জোটের অন্য দলের নেতারাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বেগম জিয়া। গণতন্ত্র নেই, জনগণের সরকার নেই, সুশাসন নেই, সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সবখানে নৈরাজ্য, আইন শৃঙ্খলার সীমাহীন অবনতি ঘটেছে, কারো কোনো নিরাপত্তা নেই। দেশের আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এর কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন। জাতীয় অর্থনীতি ছত্রখান হয়ে গেছে, শেয়ার বাজার এবং ব্যাংকগুলো লুট হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকেও জনগণের অর্থ সম্পদ নিরাপদ নয়। ডিজিটাল ডাকাতি করে সে অর্থ লুটে নিয়ে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়ে আবারও সংলাপের ডাক দেন বেগম জিয়া। বল এখন শাসক দলের কর্মী, তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে
সমস্যার সমাধান করবে বলে আমি আশা করি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার হতে আলেম সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানান বেগম খালেদা জিয়া। আরো শক্তি সঞ্চয় করে ঐক্যবদ্ধ হয়ে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আদালতের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদালতে আত্মসমর্পণ করবেন কিনা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া, এমনটাই জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এদিকে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করে বেগম জিয়াকে জামিন চাওয়ার পরামর্শ দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 28 জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এর রায় সংশ্লিষ্ট থানায় পৌঁছলেই আইন অনুযায়ী আদালতের আদেশ পালন করতে হবে পুলিশকে। এমন প্রেক্ষাপটে বেগম জিয়ার আইনজীবীরা জানান, তিনি আত্মসমর্পণ করবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। মামলা অ্যাপিয়ার করবেন কিনা সন্দেহ। এখনো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আদালতে এই মিথ্যা মামলায় আদালতে উনি হাজির হবেন কিনা সিদ্ধান্ত নেননি। উনি হয়তো পরবর্তী আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী মনে করেন, আত্মসমর্পণ করে জামিন চাওয়া ছাড়া বেগম জিয়ার হাতে আইনি আর কোনো পথ খোলা নেই। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, এবং এই সমস্ত কেসে তো নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, তাকে নিশ্চয়ই বেইল দিবে। আইন অনুযায়ী আদালতে গিয়ে বেইল চাইতে পারে। আগামী 27 এপ্রিল এই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওই দিন বেগম জিয়া সহ 28 জনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশকে প্রতিবেদন দাখিল করতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুতে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির বৈঠক, বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ। ভারতের কলকাতায় নির্মাণাধীন একটি ফ্লাইওভারের একাংশ ধসে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। ধ্বংসস্তূপের নিচে 5 পুলিশ সদস্য সহ শতাধিক আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর দমকল কর্মীদের সঙ্গে সেনাবাহিনী উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এদিকে মেদিনীপুরের সভা বাতিল করে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকৃত অন্তত 80 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হঠাৎ দেখছি ধুলো পড়ছে উপর থেকে। হঠাৎ আমি গাড়িটা ব্রেক করার সঙ্গে সঙ্গে সামনে অন্ধ্রপ্রদেশের গাড়ি ছিল, গাড়ি দেখি হঠাৎ চেপে গেল। আমরা গাড়ি আমি স্টার্ট অবস্থায় আমি বাইরে পালিয়ে এসেছি। তাও দেখি সামনে সব পুরো ব্রিজ পুরো ভেঙে পড়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে কলকাতার গণেশ টকিজ এলাকায় নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ধসে পড়ে। এনডিটিভির খবরে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে শতাধিক মানুষ। জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নিচ্ছে। ফ্লাইওভারের নিচে অনেক মানুষ ছিল, বেশ কয়েকটি গাড়ি, রিক্সা ও ট্যাক্সিও ওখানে দাঁড়ানো ছিল। হঠাৎ করে বিকট এক আওয়াজ, ভয়ে আটকে উঠে তাকিয়ে দেখি ফ্লাইওভারের একটি অংশ মাটিতে আছড়ে পড়ে আছে। গতকালই এই অংশের ঢালাই কাজ হয়েছে। কাল রাত কো ঢালাই হুয়া থা ব্রিজ, ये वाला पोर्शन। ঘটনার পর ওই এলাকায় বিক্ষোভ ও হইচই শুরু হয়। দুর্ঘটনার পর ছুটে আসা মানুষের ভিড়ে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। উত্তর কলকাতার এই ফ্লাইওভারটি ধসে পড়ার পর থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তানজিদা ইসলাম, সময় সংবাদ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজধানীতে আজও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 11 দিন পেরিয়ে গেলেও হত্যা রহস্যের কুলকিনারা না করতে পারায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমালোচনা করেন তারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তদন্ত ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। এদিকে সকাল 11:30টার দিকে ওই একই দাবিতে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। তারা ক্যান্টনমেন্টের মতো নিরাপদ স্থানে হত্যা ও ধর্ষণের তীব্র নিন্দা জানান। ক্যান্টনমেন্ট যেটা হচ্ছে বলা হয় সবচেয়ে সিকিউর জায়গা,
ওই জায়গাটাতে এরকম একটা ঘটনা কেন ঘটবে? মানুষ রূপী হয়তো বা কোনো পশু না হয় এমন কাজ হয়তো তার দ্বারা করা সম্ভব হইতো না। আমরা মেয়ে, আমাদের এই ধরনের অত্যাচার এগুলো আমরা সহ্য করব না। স্বাধীনতার এত বছর পরেও আমরা তো মানে স্বাধীনভাবে মেয়েরা চলাফেরা করতে পারছি না। আমাদের একটি ছোট্ট একটি মেয়ে সে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। আমরা এটা বিচার চাই। তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র ইউনিয়ন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার চেষ্টা করলেও পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় তা। পরে তারা শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। আচ্ছা, ওকে। অবিলম্বে হত্যাকারীদের ধরতে না পারলে ভবিষ্যতে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। তনুর মৃতদেহ পাওয়ার স্থানটিতে খুনের আলামত টেম্পারিং করা হয়েছে বলে মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। যারা এই কাজটি করেছে তাদেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কুমিল্লা সেনানিবাসে ঘটনাস্থল পরিদর্শন ও তনুর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুরে সার্কিট হাউসে তিনি একথা বলেন। ঘটনাস্থল পরিদর্শনের পর এরকম ধারণা সৃষ্টি হতে পারে যে কিছু কিছু সাক্ষ্য বা এভিডেন্স, যেটাকে আমরা বলি ইংরেজিতে টেম্পার্ড বা ডক্টরিং করা হয়ে থাকতে পারে। তাহলে যে বা যারা প্লেস অফ অকারেন্সে বা এই সাক্ষ্য প্রমাণকে কোনো না কোনোভাবে পরিবর্তন করেছে বা করবার প্রচেষ্টা করেছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। ন্যায় বিচারের স্বার্থেই এই কাজটি করা উচিত। নারী ওয়ার্ল্ড টি20-র খবর। শেষ ওভারের নাটকীয় ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে 6 রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ক্যারিবীয়রা। ওয়েঙ্কেরে স্টেডিয়ামে টস হেরে 6 উইকেটে 143 রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে 137 রানে থামে ব্ল্যাক ক্যাপসের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন ব্রিটনি কুপার। টস হেরে ব্যাটিংয়ের শুরুতেই ম্যাথিউসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলীয় 78 রানে টেইলর সাজঘরে ফিরলে কুপারের সঙ্গে জুটি বাঁধেন এন্ডু ডটিন। 44 রানের জুটি গড়ে ডটিন ফেরেন দলীয় 122 রানে। এরপর ক্যারিয়ার সেরা ব্যক্তিগত 61 রানে সতীর্থকে অনুসরণ করেন কুপার। শেষের দিকে মরিসা আগলেরার 15 রানের সুবাদে আসরের দ্বিতীয় সর্বোচ্চ 143 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিউই পেসার সোফি ডিভাইন নিয়েছেন 4টি উইকেট। জবাবে দলীয় 11 রানে ইনফর্ম ব্যাটসম্যান রিচেল প্রিস্টকে হারায় কিউইরা। ব্যাটসের সঙ্গে 32 রানে জুটি গড়ে সোফি ডিভাইন গড়েন ব্যক্তিগত 22 রানে। স্যারা ম্যাকগ্লেশানের সঙ্গে 59 রানের জুটি গড়ে অ্যামি সেরেথওয়েট ফেরেন দলীয় 108 রানে। এরপর ম্যাকগ্লেশান ব্যক্তিগত 38 রানে সাজঘরে ফিরলে ফাইনালের স্বপ্ন প্রায় শেষ হয়ে যায় কিউইদের। শেষ ওভারে ক্যারিবীয়দের বেশ কিছু ভুলে ম্যাচ জমে উঠলেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠার আনন্দে মাতে ক্যারিবীয়রা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির $46,30,000 ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে ফেরত দিয়েছে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিমং। বিকেলে ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকের AMLC কার্যালয়ে কিমং এর আইনজীবীরা ইনোসেন্সিও ফেরার এই টাকা জমা দেন। এ সময় AMLCর নির্বাহী পরিচালক জুলিয়া এবাদ, বেমা কমিশনার ইমানুল তুক এবং ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ উপস্থিত ছিলেন। ফিলিপিন্স সংবাদ মাধ্যম জানায় একটি গাঢ় বেগুনি রঙের ট্রলি ব্যাগ ভর্তি করে $100 নোটের 46টি বান্ডেল জমা দেন অং, যা গুনতে সময় লেগেছে 3 ঘন্টা। পরে পুরো অর্থ ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা রাখা হয়। এছাড়াও কিম জানিয়েছেন তার কাছে আরও $1 কোটি রয়েছে। আদালত নির্দেশ দিলে যা ফেরত দিতেও রাজি তিনি। অর্থ পাচারের এই ঘটনা তদন্তে আগামী 5 এপ্রিল পরবর্তী সিনেট শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ ব্যাংকের 2 জন কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে। সন্ধ্যার সময় আরও থাকছে। ওয়ার্ল্ড টি20-র দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ক্যারিবীয়দের। ফিরেছেন গেইল। RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সঙ্গীত উৎসব চলছে। সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের উদ্যোগে আয়োজিত উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সঙ্গীত জগতের গুণী শিল্পীরা উপস্থিত ছিলেন। বেলা 12টায় শুরু হওয়া উৎসব চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাংলাদেশের বিমানবন্দর ও আকাশপথে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমনে করণীয় বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সদস্যরা। বিমানবন্দর ও আকাশপথে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দলটি। এক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেন তারা। গত 8 মার্চ নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের সরাসরি ফ্লাইট নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট। এর আগে যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এরপর থেকে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেয় সরকার। এইসব প্রেক্ষাপটে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঢাকায় আসে যুক্তরাজ্যের হোমল্যান্ড সিকিউরিটি ও ফেডারেল এভিয়েশন অথরিটির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা। এই সময় বাংলাদেশ সরকার নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দলটি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আমরা বুঝতে পারছি এজন্য সময় লাগবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার কাজ শুরু করেছে এবং সঠিক পথেই এগোচ্ছে, তবে আমাদের একসাথে কাজ করা প্রয়োজন। মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশনের নির্দেশনা অনুসারে ইতিমধ্যে বিমানবন্দরের সমস্যাগুলো সমাধান করা হয়েছে। তারা বাংলাদেশের মধ্যে বলছে যে বাংলাদেশ ইতিমধ্যে বহু কাজ করেছে, তো এটাকে আরো কোঅর্ডিনেট করার জন্য যাতে চারিদিক থেকে ডিরেকশন আসে, একবার ইউএসএ বললো, একবার ইউকে বললো, একবার অমুকে বললো, তা না করে সবাই মিলে একটা ওয়ার্ক প্ল্যান যদি আমরা করতে পারি এবং একটা টাইমলাইন ঠিক করে দিতে পারি, তাহলে এটা আমরা এগিয়ে যেতে পারবো। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিল সহ যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অফিসার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি মনে করি আপনাদের সকলেরই, আপনাদের উত্তরসূরি, পূর্বসূরি এবং আপনারা বর্তমানে যারা আছেন সকলের জন্য এটা বিরাট একটা দায়িত্ব। পূর্বসূরিরা কাজ করে গেছেন, আপনারা বর্তমানে আছেন, উত্তরসূরিরা আসবে। কিন্তু কাজ একটা দেশের উন্নয়ন, একটা দেশের উন্নয়নের গতিশীলতা, সেটার জন্য কখনো থেমে না যায়। কারণ আমাদের বাংলাদেশে আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পর যখন জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছিলেন এবং একটি বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন অগ্রগতির পথে আমরা যাত্রা শুরু করেছিলাম, তখনই আমাদের উপর নেমে আসে সেই অমানিসার অন্ধকার ৭৫ 15ই আগস্ট, যে আঘাতটা এসেছিল বাঙালি জাতির বিজয়ের প্রতি। পরাজিত শক্তিরা ক্ষমতাসীন হয়েছিল, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল। দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, বাংলাদেশের জনগণ সরকারের সেবা তখন পেতে শুরু করে এবং বাংলাদেশে উন্নয়নের একটা গতি সঞ্চার আমরা করতে সক্ষম হই। দেশের মানুষের ভিতরে একটা আস্থা, বিশ্বাস ফিরে এসেছিল। দুর্ভাগ্য আমাদের 2001 সালে নির্বাচনে, 1 অক্টোবর নির্বাচনে সরকার পরিবর্তনের পর আবার সেই যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী শক্তি, পরাজিত শক্তির দোসর তারাই আবার ক্ষমতায় আসে। বাংলাদেশের অগ্রযাত্রা আবার ব্যাহত হয়। 2001 থেকে 2008-এর নির্বাচনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। 2008-এর নির্বাচনে আবার যখন আমরা সরকার গঠন করি, আমরা সেই একটা বিশৃঙ্খল অবস্থা, বিধ্বস্ত অর্থনীতি, তার উপর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ওই পরিস্থিতিতে সরকার গঠন করেও আমরা দেশের উন্নয়নের গতিধারা সঞ্চার করতে সক্ষম হয়েছি। কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে টেলিফোনে জানিয়েছেন আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য। গিরিশ
সুভাষচন্দ্র অ্যাভিনিউ থেকে বড়বাজারের মুখ পর্যন্ত যে ফ্লাইওভারটি তৈরি করা হয়েছিল সেইটি অংশ দুটো ভেঙে পড়ে এবং ঘটনাস্থলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেক। এখনো পর্যন্ত স্ল্যাব যেহেতু সরানোর কাজ চলছে, স্ল্যাবের নিচে ঠিক কত সংখ্যক মানুষ আটকে পড়েছে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারেনি। তবে মৃতের সংখ্যা যে বাড়বে সে বিষয়টি কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন এবং উদ্ধারকারী দল আমাদেরকে নিশ্চিত করেছে। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর 400 জন সদস্য যেখানে ফ্লাইওভারটি সেগুলো সরানোর কাজ করছে এবং দুটো ক্রেন দিয়ে স্ল্যাব দুটোকে কাটার চেষ্টা করছে। এরই মধ্যে রাজ্য সরকারের মুখ্য সচিবের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 5 লাখ এবং আহতদের 2 লক্ষ ছাড়াও যারা কম বেশি আহত হয়েছে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবে রাজ্য প্রশাসন। এই বড়বাজার এবং এই গণেশ টকিজ অঞ্চলটি অত্যন্ত একটি ব্যবসায়িক জোন এবং দেশ বিদেশের প্রচুর পর্যটক এই বড়বাজার অঞ্চলের আসেন, বিশেষ করে বাংলাদেশিরাও আসেন এবং আশেপাশের অন্যান্য দেশ থেকেও আসেন। এখন এই ব্রিজের তলায়, এই ফ্লাইওভারের তলায় কোনো বাংলাদেশি অথবা অন্য বিদেশি নাগরিক রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওয়ার্ল্ড টি20 খবর। ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যারিবীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে 34 রান। ব্যাটিংয়ে নেমে বেশ দেখে শুনে শুরু করেছেন ভারতের 2 ওপেনার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শিখর ধাওয়ানের বদলে একাদশে নেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া যুবরাজ সিং এর বদলে মাঠে নেমেছেন ব্যাটসম্যান মনীষ পান্ডে। এর আগে 2007 সালে ওয়ার্ল্ড টি20 চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির দল, আর 2012 সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ একাদশে ফিরেছেন হার্ড হিটার ক্রিস গেল। That's where he'll pick up the single to long on. 2 overs gone, it's 6 for no wicket. And there is Rohit Sharma with his first. সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, সন্দ্বীপে 3 জন সহ সারা দেশে নিহত 6। ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া $46,30,000 ফিলিপিন্স কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং, জানিয়েছে দেশটির গণমাধ্যম। দুর্নীতির মানসিকতা দূর করতে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্য দূর করার ঘোষণা। সংঘাতের পথ ছেড়ে সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান বেগম জিয়ার। আত্মসমর্পণের বিষয়ে পরে সিদ্ধান্ত জানালেন আইনজীবীরা। তনু হত্যার বিচার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ, খুনের আলামত নষ্ট করতে পারে আশঙ্কা মানবাধিকার কমিশনের। এবং কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভারের একাংশ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 18, আহত বেশ কয়েকজন। যান চলাচল বন্ধ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।